হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাঁকাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ। এর আগে আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম গৌড়ীয় মঠের উপরে। গৌড়ীয় মঠে গিয়ে ওখানে বিদ্যুৎ প্রভুর সঙ্গে আমার দেখা হয়। রিসেন্টলি ওনার একটা বই আমার হাতে আসে এবং সেটা পড়ে আমার খুব ভালো লাগে, এবং যেহেতু ওখানে গিয়ে আকস্মিকভাবে ওনার সঙ্গে দেখা হয়ে যায়, সেই জন্য ওনার ওই বইটা সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে এর পরবর্তী ক্ষেত্রেও সিকোয়েন্স ওয়াইজ ভিডিও আসবে, কারণ ওনার বইতে অনেক ছোট ছোট সত্য ঘটনা আছে। তার কিছু ঘটনা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আজ আমি চলে এসেছি বিদ্যুৎ প্রভুর বাড়িতে। এর আগের দিন আমরা একটা ঘটনা উল্লেখ করেছিলাম এবং বইটা সম্পর্কেও পুরো কিভাবে উনি বইটা লিখলেন, কেন বইটা লেখার কথা ওনার মাথায় এলো, সব কিছু শেয়ার করেছিলাম। যদি সেই ভিডিওটা আপনারা মিস করে থাকেন, এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ডিটেল সেকশানে তার লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং কেউ যদি বইটা কালেক্ট করতে চান, অ্যামাজনে বইটা অ্যাভেলেবেল আছে, অ্যামাজন থেকেও আপনারা বইটাকে কালেক্ট করে নিতে পারেন। তা চলুন এবার সরাসরি চলে যাব বিদ্যুৎ প্রভুর কাছে। ওনার সঙ্গে আরও ডিটেলসে একটু কথা বলবো, ওনার সম্পর্কে একটু জানবো, কিভাবে উনি এই গৌড়ীয় মঠ এর সংসর্গে এলেন সে বিষয়ে একটু জানবো, এবং তারপর আজকে যে বইটা থেকেও একটা ছোট্ট ঘটনা আমরা জেনে নেব। আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন। যারা এরকম মঠ মন্দির বা এই ধরনের জিনিসটা ভালোবাসেন, কথা দিচ্ছি তাদের ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ প্রভু সামনে বসে আছেন। প্রভু কেমন আছেন বলুন? খুব ভালো আছে, একদম ঠিকঠাক আছেন? খুব ভালো আছে। সেদিন বাড়িতে ফিরতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি, খুব ভালো এসেছি। একদম ঠিক। আমি সেটার উপর একটা ভিডিও রিলিজ করেছি, বহু বন্ধুরা সেই ভিডিওটা দেখেছেন এবং অনেকে কমেন্টও করেছেন। ফলে আমরা যেটা বলেছিলাম যে আবার ওই বইটা সম্পর্কে কিছু তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করব এবং আরও একটা ছোট্ট ঘটনা আমরা জেনে নেব। তবুও যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছেন, হয়তো আগের ভিডিওটা মিস করে গেছেন, তাদের জন্য আমরা একটু আপনার জীবনী সম্পর্কে বা আপনার জীবন ধারণ সম্পর্কে কিছু জিনিস একটু জেনে নিই। আপনি তো হচ্ছেন কৃষ্ণনগরের ছেলে, অর্থাৎ কৃষ্ণনগরই আপনার জন্মস্থান, ওখানেই আপনার পড়াশোনা। তারপর চাকরি সূত্রে আপনি চলে গেলেন দিল্লিতে। এবার গৌড়ীয় পড়াশোনাটা আমি বেশিরভাগ পড়েছি শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে পড়াশোনা করেছেন? আচ্ছা, শান্তিপুরও আমরা সবাই চিনি, শান্তিপুরের বিখ্যাত শাড়ি সবাই আমরা চিনি, এবং আমার মাঝে মাঝে শান্তিপুরেও যাওয়া হয় বিভিন্ন ভিডিও করার উদ্দেশ্যে। এবার তার শান্তিপুর থেকে পড়াশোনা করে দেন চাকরি সূত্রে আপনি দিল্লি চলে যান, এবং সেখানেই আপনার চাকরি বাকরি সব কিছু। এবং আপনি যে গৌড়ীয় মঠের সংস্পর্শে আসেন, সেটা কি দিল্লিতেই? হ্যাঁ, দিল্লিতে না, প্রথমে তো কৃষ্ণগড়ে সেটা বলেছি। আচ্ছা, তার দিল্লিতে আমি ওখানকার যে মঠ ছিল সেই মঠের কথা তো বললাম, যেটা একটা ঘটনা বললাম। সেই মঠে আমাদের যে মহারাজ ছিলেন তার সংস্পর্শে আসি, এসে তার সাথে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওই মঠের যে মহারাজ ছিলেন উনি ছিলেন নারায়ণ মহারাজ। তখন নারায়ণ মহারাজ প্রথমে তো মানুষ না জেনে না শুনে আমাকে জানতো আমি কৃষ্ণগড়ের ছেলে, আমি ওখানকার ভক্ত, মঠের ভক্ত। তো উনি আমাকে ওই প্রথমে তো বাইরে রেখে ইয়ে করে হোক প্রণাম টনাম করে আসতাম, অতটা ইয়ে করতে। পরে আস্তে আস্তে আমরা খুব ঘনিষ্ঠ হতে থাকি। আচ্ছা, উনি আমাকে বাবা বলে ডাকতেন, আর মিসেসকে মা বলে ডাকতেন, আর আমার ছোট দুটো মেয়েকে বলতো ছোট দিদি অ্যান্ড বড় দিদি। খুব বাচ্চা মেয়ে ছিল তখন। তার মধ্যে যেহেতু গভর্নমেন্ট জবের মধ্যে ছিলেন, মানে আপনি কি মানে সবসময় যাওয়ার সময় পেতেন? না, সবসময় যেদিনকে সানডে থাকে, যেদিনকে আমার ছুটি থাকতো, যেদিনকে ডে অফ হতো, এরকম শিফট ডিউটি থাকতো, যখন ছুটি থাকতো আমাদের প্রথম কাজই হলো এই মন্দিরে আসা। একটা মানুষের জীবনে যদি কোনো ভালো বৈষ্ণব সংস্পর্শে আসা যায়, তা তুমি জেনে রেখো তার জীবনটা অনেক উঁচুতে ওঠে, যেমন তোমার পারমার্থিক, তেমনি তোমার ইয়েতে কী বলে নাম স্পিরিচুয়ালের রাস্তায় চলতে পারে। ওনার মধ্যে দিয়েই আমি সমস্ত কিছু পেয়েছি। আচ্ছা, ওনার সম্পর্কে আপনি বইটা লিখেছেন? হ্যাঁ, না, ওনার সম্বন্ধে গল্প আছে। ওনারও বেশ অনেক কিছু যেটা বলতেন, সেটা অনেক কিছু মিরাকলস তিনি বলেছেন, খুব গুপ্তভাবে। আমি জানি সেগুলো, আমি সেগুলোও লিখেছি। আর ওখানে তারপরে মহারাজ তো দেহ রাখলেন। হ্যাঁ, তখন যে আমাকে উনি লাস্টে খাতাপত্র সমস্ত ঘরেই চলে যেত, আমি নিয়ে আসতাম। আচ্ছা, ওখানে বসে করতাম না। ওকে, হ্যাঁ, বাড়িতে নিয়ে আসতাম, বাড়িতে নিয়ে এসেই আমরা স্বামী স্ত্রী মিলে সমস্ত কাজ করতাম। তারপরে আমি তো অফিসেও নিয়ে যেতাম, এত সেই যোগ বিয়োগ গুণ ভাগ করতে হতো। অনেক গেছে। মহারাজ খুব খুশি হতেন তাতে।
আচ্ছা বিদ্যুৎবাবু, আরেকটা জিনিস, যে বন্ধুরা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছেন, আগে হয়তো দেখেননি, তাদের জন্য আপনি যে বইটা লিখেছেন সেটা একবার একটু দেখিয়ে দিন না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার বই, যে বইটা উনি ওনার গুরুদেবের উপরে বেস করে এবং ওনার জীবনের কিছু সত্য ঘটনার উপরে বেস করে এই বইটা উনি লিখেছেন। দেখতে পাচ্ছেন, একটু সোজা করে ধরুন, আমি বইটার নামটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বইটার নাম, পুরো বইটা আপনারা দেখতে পাচ্ছেন। ওটা একটু অন্যরকম লেখা আছে, এইটা একটু সাইডে দেখো, এটা গ্লিমসেস অফ গডস ফেভার। ঠিক, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বইয়ের নাম, এই নামে বন্ধুরা সার্চ করলে পাবেন। হ্যাঁ হ্যাঁ। আর আপনার সম্পর্কে ডিটেলস কি বইটার পিছনটাই আছে? হ্যাঁ হ্যাঁ, বইয়ের একটু ব্যাকটা দেখিয়ে দিন। এটা হচ্ছে ব্যাক সাইড, এখানে ওনার সম্পর্কে যাবতীয় ডিটেলস দেওয়া আছে। আমি পুরোটা দেখিয়ে দিলাম, যদি কেউ চান ভিডিওটা পজ করেও কিন্তু পড়ে নিতে পারেন। পুরো ডিটেলস এখানে দেয়া আছে এবং এই বইটা আপনি যা লিখেছেন সবই হচ্ছে সত্য ঘটনা। আপনি যেটা ফিল করেছেন, আপনি যেটা বুঝেছেন, দেখেছেন, তার উপরে বেস করে আপনি পুরো জিনিসটাকে লিখেছেন। বুঝতে পারলেন? ফলে এর আগের দিনে কিন্তু আমরা বইটা থেকে একটা গল্প আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, মানে পড়ে বলতে উনি বলেছিলেন মুখে। আজকেও গল্প শোনাবো এবং প্রতিটাই কিন্তু হচ্ছে সত্য ঘটনা। তবে যেহেতু আপনার দিল্লি থেকেই শুরু, আপনি কৃষ্ণনগর থেকে করেছিলেন, কিন্তু তারপর বেশি আপনি জড়িয়ে পড়েছিলেন দিল্লি গিয়ে। যেহেতু কর্মসূত্রে আপনাকে ওখানে থাকতে হতো, সেই জন্য বেশি সময়টা আপনি দিল্লি যে গৌড়ীয় মঠ সেখানেই দিয়েছেন। এবার ওই দিল্লি রিলেটেড যদি কোনো ঘটনা আমাদেরকে শোনান এই বইতে, যেটা আপনি লিখেছেন। বলছি দিল্লির ঘটনা অনেক আছে, প্রচুর আছে। আচ্ছা, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা বলি। আমরা ওই দিল্লির মঠে তো মাঝে মাঝেই যেতাম। ঠিক, হ্যাঁ, সেখানে আমার দুই মেয়ে সেই যখন আরতি হতো সেই আরতি দেখতো। সেখানে বড় বড় সন্ন্যাসীর সাথে, সব বাচ্চা মেয়ে তো, ক্লাস 6 পড়ে, আর একজনা বোধ হয় 8-এ পড়ে, এরকম হবে। আচ্ছা, সে না খুব ইয়ে করতো, নাচ গান করতো, ওদের সাথে করতো, একটা ভালো পরিবেশের মধ্যে আমরা ছিলাম। তারপরে চন্দন যাত্রা যখন হতো তখন ফুলের মালা গাঁথতো আমার দুই মেয়ে। হ্যাঁ, ছোট দিদি বড় দিদি করে ডাকতো নারায়ণ মহারাজ। তারপরে তো নারায়ণ মহারাজ চলে গেলেন। এই তারপরেও আমরা চলতে থাকলাম, মানে তখন আসলো শ্রীধর মহারাজ। শ্রীধর মহারাজ এখনও আছে। শ্রীধর মহারাজের সময় আমরা যেতাম, আর যখন জন্মাষ্টমী হতো তখন মহাপ্রভু আর কৃষ্ণ আর রাধারানীর জন্য আমরা একবার, অনেক প্রতিবারই দিতাম, ইয়ে দিয়েছি, মানে কাপড় যাতে পরে জন্মাষ্টমীর সময়। তারপরে যাই হোক, প্রচুর লোক দেয়। ঠিক, প্রচুর লোক দেয়, তো সেইভাবে দিয়েছি। মহারাজ সেগুলো বানিয়ে, পোশাক বানিয়ে কৃষ্ণের, রাধারানীর আর মহাপ্রভুর পোশাক বানাতেন, আর এক একে ভক্তের ওইসব দিতেন, যেগুলো ভালো ওগুলো পরাতেন। এনিওয়ে, তো আমরা যেতে দেখি আমাদের পোশাকটা কোনো দিন, আমাদের শাড়ি যেগুলো দিয়েছি সেগুলো কোনো দিন দেখলাম না। আচ্ছা, পরাতে দেখলাম না। আর এটার ইনচার্জ হলো ও তোমার কি নাম, ওর নাম, ও যে পুরোহিত থাকে, ওই সমস্ত দেয়। তা একদিন দেখলাম না, দুদিন দেখলাম না, দেখছি। তারপরে একদিন আমার মিসেস বললো, এটা তো খুব খারাপ লাগছে, তার মানে আমাদের শাড়িটা পরাচ্ছে না, এর মানে কি? এর মানে আমরা যে শাড়িটা দিয়েছি সেটা ভগবানের পছন্দ নয়। খুব কান্নাকাটি করছে, রাস্তার মধ্যে যাচ্ছে আর ইয়ে করে বলছে, ইস ভগবান, তোমার যে পছন্দ না, আমরা তো জানি না এটা। হ্যাঁ, যাই হোক, এরপরে আমি আসছে বছর তোমাকে ভালো দেখে দেবো, এই আমরা ভাবছি, ভালো দেখে ভালো পয়সা ইয়ে করে আমরা কিনেছিলাম। ওখান থেকে মহারাজ বলেছিল আপনি নিজের পছন্দ করে দেন। তো আমরা ওখানে সরোজিনীনগরে বাঙালি একটা দোকান আছে, মহামায়া বস্ত্রালয়, সেখান থেকে আমরা গিয়ে দুজনা মিলে গিয়ে 3খানা শাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে হ্যান্ডওভার করে দিলাম, বলে মহারাজ এই নেন, এটা জন্মাষ্টমী দিয়ে থাকলো। কিন্তু সে আর পরে না। এই ঘটনার পরে আবার কয়েকদিন পরে গিয়েছি, 10-15 দিন পরে যখন গিয়েছি আমরা, তো দেখি ভগবান আর তিনজনাই আমাদের শাড়ি পরে আছে। হ্যাঁ, মানে হোয়াট ইজ দ্য বিউটিফুল, মানে ভগবানের লীলা। ভগবান তো কানে শোনে, কথা শুনে, ভক্তের কথা শুনে ভক্ত হতে হবে। পিওর ক্রিস্টাইল, যেটা তোমার আগেও বলেছি, মাইন্ড হতে হবে। সে এইরকম ঘটনা। আরও অনেক ঘটনা আছে,
সেগুলো তুমি বললে মানে অবিশ্বাস্য লাগবে। ঠিক। যেমন এক এক সময় গিয়েছি, গিয়ে দেখছি আমার মনে হলো যে কৃষ্ণের মালাটা যদি আমি আজকে পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো। এই মনে মনে ভাবছি, যখন পুজোয় যাচ্ছি তখন পুরোহিত বলল, বিদ্যুৎবাবু দাঁড়ান, আপনাকে একটা জিনিস দিচ্ছি। ও পর্দাটা ইয়ে করে কৃষ্ণের মালাটা আমাকে দিল, আমরা পড়ে চলে আসলাম। তারপরে আরও অনেক ঘটনা, যেমন আমার মেয়ে যখন ভিয়েনায় যায়, ভিয়েনায় ওই পিএইচডি করতে যায়, সেটা হলো ভিআইবি, ভিয়েনা ইনস্টিটিউট অফ বায়োলজিতে পিএইচডি করতে যায়। তো ওর কন্ট্যাক্টটা আসছে না, কন্ট্যাক্ট না, ভিসাটা আসছে না। আচ্ছা। তো খুব মনটা খারাপ। তো আমরা তিনজনায় গিয়েছি, ইয়েতে গিয়েছি, আবার সেই মঠে এসেছি। মঠে এসেছি, ওর খুব মনটা খারাপ, সব কিছু হয়ে গেছে কিন্তু এখনও সেই ভিসা আসছে না। তো আমি মন্দিরে গিয়েই প্রথমে বললাম, দেখ বেটে, তোর আজ কালকের 12টার মধ্যে তোর ভিসা এসে যাবে, তুই কোনো চিন্তা করিস না। বলে, তুমি কি করে জানলে বাবা? বলে, না আমি বললাম তোকে, তুই দেখিস, তুই দেখে নে এটা। তারপরের দিন আমি অফিসে গিয়েছি, ও আমার সাথে গাড়ি করে আসতো, আমাকে ওই প্রীতমপুরায় নামিয়ে দিত, আর ওকে নিয়ে যেত ইয়েতে, কী বললেন নাম, ও পুষা ইনস্টিটিউটে কাজ করতো, ওই তোমার এসআরএফ ছিল, সিনিয়র রিসার্চ ফেলো ছিল, এগ্রিকালচার যে ইয়েটা। তো তারপরের দিন কথা হচ্ছে, প্রতিদিন ওকে আমি কথা জিজ্ঞাসা করতাম, কেমন আছিস, ঠিকঠাক আছে, সব পৌঁছে দিলাম তো? মানে হ্যাঁ বাবা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই করতে করতে আমি বললাম প্রায় 12টা বেজে গেছে, তোর আসেনি এখনও? বললো, না বাবা আসেনি গো এখনও, জানি না কী হবে। আচ্ছা আচ্ছা, ও মানে অন্য দিক থেকে আমাকে বলছে, বাবা দাঁড়াও, একটা ফোন কল আসছে, দেখি ওটা কোনটা। ও ফোন কলটা ছিল অস্ট্রিয়া ইউনিভার্সিটি, এই অস্ট্রিয়া অ্যাম্বাসি থেকেও ফোন কল এসছে, বলে তোমার ভিসা এসে গেছে, তুমি ভিসাটা এসে নিয়ে যাও। তাহলে তুই কী করে যাবি? বলে, আমি ঠিক চলে যেতে পারবো, তোমার আসতে হবে না। তো আমাকে এত ভালোবাসতো যে আমাকে কোনো কাজ করতে দিত না, সে নিজেই চলে গেল ওখানে। তারপরে ভিসা নিয়ে চলে আসলো সন্ধেবেলায় বাড়ি। এই রকম অনেক ঘটনা, পদে পদে ঘটনা হয়েছে, যেটা চিন্তা করা যায় না যে কৃষ্ণের যে কী লীলা। মহারাজ যখন ওই খাতাপত্র লিখতাম, ওই মহারাজের কথা বলছি, তোমার কি নারায়ণ মহারাজ, তখন আমি তো থাকি ইয়েতে, কাশ্মীরে থাকতাম। ঠিক, কাশ্মীরে থাকতাম, বাচ্চারা থাকতো এইখানে। তো মহারাজ আমাকে বলতো, কৃষ্ণের কাজ করেছেন, তার স্বার্থ আছে, সে আপনাকে আবার ডেকে নিয়ে আসবে দিল্লিতে। আমাকে বলতেন, বললো মহারাজ এখনও কী করব, আমার তো চাকরি, আমি কলকাতায় আসলেই চাকরি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতাম, চাকরি ছেড়ে দেওয়ার চেষ্টা করতাম, কোনো একটা ব্যবসা করে নেবো। এদিকে মেয়েরাও পড়ে, করে কী যে করি, খুব ইয়ের মধ্যে গেছে মানে। তারপরে ভগবানের কৃপা সেই দিল্লিতে চলে আসলাম, টাটা পাওয়ারে এসে জয়েন করলাম, আবার সেই খাতাপত্র লিখতে আরম্ভ করলাম। এই হলো ব্যাপার। জয়। মোটামুটি এরকম কতগুলো ঘটনা আপনি এই বইটাই লিখেছেন? প্রচুর আছে, এর থেকে আরও ঘটনা তোমাকে বলতে পারি। একটা ঘটনা বলবো, আরেকটা বলো, ওই দিল্লির না, আরেকটা জায়গায় বলছি। আচ্ছা, বইটার সূচিপত্র একবার দেখে দিন, তাহলে আমরা বন্ধুদের সঙ্গে একবার বলে দিতে পারছি যে কী কী ঘটনা এখানে আছে। আপনি সেটা উল্লেখ করেছেন এখানে, হ্যাঁ, এতগুলো আছে পরপর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এক একটা প্রতিটাই কিন্তু সত্য ঘটনা। হ্যাঁ, আপনারা এগুলো দেখতে পাবেন। টোটাল কতগুলো আছে? এটা আছে, অনেকগুলো আছে, যেটা আমি করিনি। ঠিক, হ্যাঁ, অনেকগুলো আছে। তার মধ্যে থেকে জাস্ট একটা ঘটনা উনি বললেন, দুটো ঘটনা বললাম। ঠিক, এর আগের দিন আমরা একটা ঘটনা বলেছিলাম, আজকে আরেকটা ঘটনা উনি বললেন। আরেকটা ছোট্ট ঘটনা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এছাড়া যেহেতু আপনি এখন কলকাতায় আছেন, হ্যাঁ, আপনি কি কলকাতায় মাঝে মাঝে গৌড়ীয় মঠে তো যান? হ্যাঁ। এছাড়া কি শুধুমাত্র গৌড়ীয় মঠে যান, না আলাদা মঠ মন্দিরেও আপনি যান? আমি ওই একটা কালী, যেখানে আমি শান্তিপুরে বড় হয়েছি, মানে শান্তিপুরে পড়াশোনা করেছি, ওখানে একটা কালী মন্দির আছে আমার বাড়ির পাশে,
সেই কালীও খুব জাগ্রত আছে, মানে জাগ্রত ছিল। আমাকে খুব, মানে আমি ফিল করেছি কালীর একটা আশীর্বাদ ছিল, মা কালীর আশীর্বাদ ছিল। ওখানেও মাঝে মাঝে যাই, গিয়ে পুজো দিয়ে আসি। ভালো লাগে আপনার? হ্যাঁ, ভালো লাগে। মানে দেখো একটা মনের ব্যাপার আর কি। হ্যাঁ, আমি সব জায়গায় যেতাম। আচ্ছা, আরেকটা একটু অন্য ধরনের কোশ্চেন আমি জিজ্ঞেস করি, হয়তো অনেকের মনে আসতে পারে আমার মনের মতো। এবার ভগবানের যদি সাধনা করতে হয়, সেক্ষেত্রে থেকে দীক্ষা নেওয়া মানে খুবই দরকার না? দীক্ষা ছাড়াও আমি ভগবানের প্রার্থনা করতে পারি? ভগবানের যে দীক্ষা নেবার কোনো দরকার নেই। তুমি যদি তোমার নিজের মা বাবা হলো প্রথম গুরু। আচ্ছা, আমি যখন হরির নাম নিই, মহারাজ আমাকে জিজ্ঞাসা করেছিল, মা বাবাকে জিজ্ঞাসা করেছো? মা বাবা হলো প্রথম গুরু, তাকেই করলে যথেষ্ট। তাকে যদি সম্মান করা যায়, তাকে যদি দেখভাল করা যায়, ভগবানের আশীর্বাদ তার উপর পড়ে যায়। কথায় বলে বিশ্বাসী মিলাই বস্তু, তর্কে বহুদূর। একদম, যেটা দিয়ে আমি প্রথম ভিডিওটা থাম্বনেল ক্রিয়েট করেছিলাম, কারণ পুরো জিনিসটাই কিন্তু বিশ্বাসের পরে। ফলে উনি যেটা ফিল করেছেন, যেটা বিশ্বাস করেছেন, সেটার পরেই বেস করেই কিন্তু এই বইটা একবার দেখিয়ে দিন বন্ধুদেরকে। বুঝতে পারছেন, এর মধ্যেই সব ঘটনা পাবেন। আমরা ছোট ছোট 2-3টে ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা চাইছেন গৌড়ীয় মঠ সম্পর্কে জানতে, ওনার সম্পর্কে জানতে, ওনার চিন্তাভাবনা সম্পর্কে জানতে, বিশ্বাস সম্পর্কে জানতে এবং ভগবান সম্পর্কে জানতে, আমি বলবো অ্যামাজন থেকে এই বইটা কালেক্ট করে নিতে পারেন। অ্যামাজনে কি বলে সার্চ করলে ওনারা পাবেন? গ্লিমসেস অফ গডস ফেভার্স, ভগবানের ফেভার, মানে ছোট ছোট যে গ্লিমসেস আছে। হ্যাঁ, বুঝতে পারলেন? এটা অ্যামাজনে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। অ্যামাজনের অনলাইন ডেলিভারি তো আপনারা জানেন, প্রত্যেকেই কেনাকাটা করেন, সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন। তবে বইটা কিন্তু এখন সম্পূর্ণ ইংলিশে। উনি যেটা লিখেছেন এটা সম্পূর্ণ ইংলিশে। আপনারা প্রথম ভিডিওতে অনেকে বলেছিলেন যদি বাংলায় হতো সুবিধা হয়, ফলে এখন উনি বাংলায় এটা অনুবাদ করছেন। ওটা এখনও পাবলিশ হয়নি। না, ওটা কিন্তু এখনও পাবলিশ হয়নি বাংলায় পাবলিশ হলে আবার নতুন ভিডিও করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এখন এটা কিন্তু আছে পুরোটাই ইংলিশে। ফলে যারা ইংলিশে ভালোভাবে পড়তে পারবেন, এগুলো কালেক্ট করে নিতে পারেন, কালেক্ট করে বইটা পড়তে পারেন। আশা করছি, কথা দিচ্ছি, ভালো লাগবে। এর পরবর্তী ক্ষেত্রেও আবার আমরা কোনোদিন আবার মিট করে আবার কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো, যদি সময় সুযোগ পান অবশ্যই বাগবাজার গৌড়ী মঠ থেকে ঘুরে আসতে পারেন। বাগবাজার গৌড়ী মঠটা মনে হয় সব থেকে বড়। হ্যাঁ, এটা হেড অফিস একদম। এবং বাগবাজার গৌড়ী মঠের উপরে ডিটেলস আমি একটা ভিডিও করেছি, ওখানে কিন্তু থাকার জায়গাও আছে। ফলে যারা বাইরে থেকে আসবেন, দূর থেকে আসবেন, মনে করবেন যে দিনের দিনে আমি ফিরতে পারছি না, সেক্ষেত্রেও কিন্তু বাগবাজার গৌড়ী মঠে আপনারা থাকতে পারেন। ওখানে গেস্ট হাউস আছে, ওখানে 2 দিন থেকে মঠের যে পুরো জিনিসটাকে ফিল করে, বা ওখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। ফলে সব কিছু কিন্তু আপনারা ওর মধ্যেই পেয়ে যাবেন। সেভাবেও কিন্তু আপনারা চলে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে, কারণ বাগবাজার গৌড়ীয় মঠের পাশেই হচ্ছে মায়ের বাড়ি, তার পাশে হচ্ছে মায়ের ঘাট, একদম গঙ্গার পাড়। ওগুলো সব কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটেই আপনারা ঘুরতে পারবেন। ফলে সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমিও তো মাঝে মাঝে সময় পেলে আসি, এবং প্রভুও তো মাঝে মাঝে সময় পেলে যান, এবং ওখানে গিয়ে আমাদের দর্শন দেখা। সেই জন্য আমি বলবো আপনারা চলে আসতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে আবার আমরা কোনো একটা দিন আবার একটা ছোট গল্প কিছু নিয়ে চলে আসবো বইটাকে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু বয়ে বচা পতিতানাং পানে বৈষ্ণবই নমো নমঃ। সমস্ত বৈষ্ণবদের চরণের শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি আমার। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।